তো শুরু হয়েছে। হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে সাইনিং একাডেমির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ডব্লিউবিপি অলরেডি দুটো ধাপ পেরিয়ে গেছো, আর লাস্ট পার্ট বা লাস্ট স্টেপ কেবলমাত্র ইন্টারভিউ তোমাদের বাকি আছে। কিন্তু এই ইন্টারভিউটা তোমাদেরকে হালকাভাবে নিলে হবে না। ইন্টারভিউ মানে তোমাদের আবার বিশাল ভয় পেয়ে যাওয়ার কিছু কারণ নেই। অবশ্যই ইন্টারভিউয়ে তোমাদের মার্কস অনেক ভ্যারি করবে। ইন্টারভিউ কেমনভাবে দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের তো ক্লাস কন্টিনিউ চলতেই থাকবে। অবশ্যই আজকে আমাদের শুরু হচ্ছে। যারা পাস করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, এবং তোমরা তোমাদের স্বপ্নের দিকে যাতে লাস্ট ধাপে এগিয়ে যেতে পারো তার সাহায্যার্থে আমাদের সাইনিং একাডেমি অবশ্যই আছে। তো তোমাদেরকে যেটা বলবো, প্রথম সর্বোপরি ইন্টারভিউ মানে কি এটা জানতে হবে না, বা ইন্টারভিউ জিনিসে তোমাদের কি দেখবে। প্রথম কথা হচ্ছে, এটা ইন্টারভিউ মানে এটা নয় যে তোমাকে 5টা কোয়েশ্চেন করেছে, 5টার মধ্যে তুমি 2টো বলতে পেরেছো, 3টে পারোনি। এটা কিন্তু নয় ইন্টারভিউ যে আমাকে 5টায় কোয়েশ্চেন উত্তর দিতে হবে, বা যতগুলো কোয়েশ্চেন করবে সব উত্তর দিতে হবে, নাহলে আমি ভয় পেয়ে যাবো। ইন্টারভিউ কিন্তু এসব জিনিস নয় ভাই সাহেব, বুঝতে হবে না। ইন্টারভিউ জিনিসে তোমার যেটা দেখবে, প্রথম যেটা দেখবে তোমার কমিউনিকেশন স্কিল। তুমি একজন পুলিশ হতে চলেছ, তো সেখানে তোমার কাজ কি না, জনসাধারণকে সেবা দেওয়া, সার্ভিস দেওয়া। তো যাকে তুমি সার্ভিস দেবে তার সাথে তুমি কিভাবে কমিউনিকেট করবে, কমিউনিকেশন স্কিল, তুমি তার সাথে কিভাবে কথা বলবে, তোমার আচার ব্যবহার কেমন হবে, মানে তোমার আই কন্ট্যাক্ট কেমন হবে। তো এটার জন্যই তোমার ইন্টারভিউ, তোমাকে ওরা একটু দেখে নেবে। তো তোমরা জানো অলরেডি তোমাদের 15 নম্বর আছে ইন্টারভিউ, এটা 18ও হতে পারে। তো ইন্টারভিউ তোমরা হাতের সময় যেহেতু পাবে না, তো শুরু তো তোমাদেরকে করতেই হবে। প্রথম আমি যেটা বলবো, ডু অর ডু নট। ডু কি করবে ইন্টারভিউ বোর্ডে, আর কি করবে না। একদম তোমরা যদি খাতা পেন নিতে চাও, খাতা পেন নিয়ে রেডি হয়ে যেতে পারো, বা অবশ্যই এটাকে তোমরা সেভ করে নিতে পারো। আমরা যদি বলি ডু, কি করতে হবে না, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সর্বোপরি তোমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের তোমাকে কেমন দেখতে লাগছে, দেখুন ভঙ্গিমা। কথাতেই আছে দেখুন ভঙ্গিমা আগে হওয়া দরকার। তার জন্য তোমাদের কি করতে হবে না, প্রথম হচ্ছে তোমাদের চুল তো অবশ্যই কেটে যেতে হবে। যারা ভাবছে আমাদের চুল কাটা আছে, অবশ্যই একটু চারদিকগুলো একটু সেভ করে নেবে, এবং চুল ছোট ছোট হবে। চুল তেরেনামের মধ্যে এরকম ঝুলছে এরকম হবে না, চুলটি বড় হবে না। এবার চলে আসি দাড়ি। দাড়িতে কি না, কেউ ভাববে না যে আমাকে 0 দিতে হবে বা 1 ফ্রেঞ্চ কাট, কিছু না, একদম ক্লিন শেপ চাই ভাই। দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না, 0 একদম ক্লিন শেপ। বোঝা গেছে? কোনো ফ্রেঞ্চ কাট, কোনো 0 চালালে তোমরা স্টিমার চলবে না। তাহলে আমার প্রথম গেল চুল অবশ্যই কি হবে, সেদিন তোমরা কি করছো না, তোমরা স্নান যদি করে যাও অবশ্যই স্নান করে যাবে, শ্যাম্পু লাগাতে পারো, কন্ডিশনার দাও, ওকে, কোনো অসুবিধা নেই। চুল যাতে হাওয়ায় না ওড়ে, চুল যেন বসানো টাইপের হয়, ঝুলপি বড় হবে না, দাড়ি থাকছে না, ক্লিন শেপ, ওকে। এবার চলে আসবো হাতের ক্ষেত্রে নখ তো একদম থাকবে না। মেয়েদের বিশেষ করে যারা নখ বড় বড় রাখো বা নেল এক্সটেনশন করো, ওসব চলবে না। তাহলে তোমাদেরকে নখ কোনো আঙুলে, কেউ যদি বলে আমি কোনি আঙুলে শুধু এই আঙুলটাতে নখ রাখবো, কি অসুবিধা আছে? অসুবিধা কিচ্ছু নেই, আপনি বাদ করে যেতে পারেন। সো নখ একদম চলবে না, নখ তোমাকে কাটতে হচ্ছে। আর নেল পালিশ চলবে না, মেয়েদের বলে দিলাম। তাহলে নখ থাকা চলবে না, নেল পালিশ চলবে না, নখ একদম পরিষ্কার হচ্ছে। এবার চলে আসি আঙুলে।
আঙুলে দেখো, আমার আঙুলে দুটো আংটি আছে, আংটি চলবে না, অ্যাভয়েড করো। একদম যাদের মানে ঠাকুরের যা আছে বা এটা ছাড়া আমি এটা করলে চাকরি পেয়ে যাব বলেছে, ভাই আংটি চলবে না। যে বাবা বলেছে বা যে দিয়েছে আংটি, যে এটা পরে ইন্টারভিউ বোর্ডে যাবে তাহলে তুমি সাকসেস পেয়ে যাবে, কোনোদিনই না, এসব চলবে না ইন্টারভিউ বোর্ডে। তাহলে আংটি অ্যালাউ হচ্ছে না। এবার তাহলে হাতের ব্যাপারটা মিটে গেল, নখ থাকছে না, নেল পালিশ থাকছে না, আংটি থাকছে না। এবার চলে আসবো আমরা হাতে কোনো তাবিজ মাদুলি। এই যে আমার এটা দেখতে পাচ্ছ, এটা থাকা চলবে না, বালা থাকা চলবে না। তাহলে আমার এখানে কি থাকবে না, কোনো ঠাকুরের টাকা, তাবিজ মাদুলি, বালা থাকছে না। তাহলে তুমি কি করতে পারো না, লেফট সাইডে একটা ঘড়ি পড়তে পারো, এবং ঘড়িটা অবশ্যই তোমাকে কিরকম ঘড়ি হতে হবে, সাধারণ ঘড়ি হতে হবে, কোনো ডিজিটাল না ব্যবহার করাটাই ভালো। এবং সেটা হচ্ছে বেল্ট সিস্টেম, চেনের গুলো অ্যালাউ করে না সচরাচর। ওকে, এটা গেল। এবার ড্রেস আপ। ড্রেস আপ আমি বলবো তোমাদের, আমি যে ড্রেস আপটা পরে রয়েছি তোমরা যদি দেখো, সবচেয়ে বেস্ট হচ্ছে ফুল হাতা সাদা জামা, ছেলেদের বলছি, তারপর মেয়েদের বলছি। ফুল হাতা সাদা জামা, যদি একান্ত সাদা জামা তোমাদের কারো অ্যালার্জি থাকে পরতে, তাহলে সে লাইট কালারের ফর্মাল জামা, লাইট কালার একদম আকাশি নীল বা ইয়েলো হালকা, সবচেয়ে বেস্ট হচ্ছে ফর্মাল সাদা জামা এবং কালো ফর্মাল প্যান্ট। তাহলে কি বললাম, সাদা জামা কালো প্যান্ট, দুটোই ফর্মাল, কোনো জিন্স অ্যালাউ হবে না। ওকে, ক্লিয়ার আছে? পায়ে মোজা, কোমরে, কোমরে এবার অবশ্যই এটা ইন করে যেতে হবে, তুমি জামা খুলে যেতে পারবে না। অনেকে আছে ইন করতে পারে না, মানে জামা ভেতরে প্যান্টে ঢোকানো পছন্দ করে না, যে খুলেই থাকে সবসময়, কিন্তু তোমাকে ইন্টারভিউতে অবশ্যই জামাকে প্যান্টের ভেতর ঢুকিয়ে যেতে হচ্ছে। এবং তোমাকে একটা বেল্ট পরতে হবে কোমরে। বেল্ট কিরকম হবে এটা খুব গুরুত্বপূর্ণ। বেল্ট কিন্তু বলে দিই, লেদারের বেল্ট, চামড়ার বেল্ট তোমরা ইউজ করবে, এবং বেল্টের কালার অবশ্যই সেটা ব্ল্যাক হতে পারে বা ব্রাউন কালার, বাদামি কালার হতে পারে। এবং বেল্টের কোনো লকেট থাকবে না, অফিসিয়াল বেল্ট, হয়তো এরকম চৌড়া গোল গোল লকেট এখানটা একটা নিয়ে নিলে চলবে না, চৌড়া রকেট সিস্টেম চলবে না, একদম নর্মাল বেল্ট, যেগুলো দেখবে কাঁটা থাকে, কাঁটা ঢোকানো হয় ওই গর্তের মধ্যে, সেই ধরনের বেল্ট। আশা করি বোঝা গেছে ছেলেদের ড্রেস আপ। তাহলে ফুল হাতা জামা ফর্মাল, সাদা কালার অথবা হালকা লাইট কালার, আর ব্ল্যাক ফর্মাল প্যান্ট। ওকে, আর বেল্ট কোমরে থাকছে অফিসিয়াল বেল্ট যেগুলো হয় সেগুলো, কোনো লকেট থাকবে না কিন্তু। ক্লিয়ার হয়ে গেল? মেয়েদের চলে আসে, মেয়েদের ক্ষেত্রে তোমরা অবশ্যই চুড়িদার করবে, ফুল হাতা চুড়িদার করতে পারো, নতুবা তোমরা যদি বলো যে ভাবো যে শাড়ি পরে যাবো, শাড়ি পরতে পারো, কিন্তু শাড়ি তোমরা কালার কিন্তু ফ্যাটফ্যাটে কালার চুজ করবে না। শাড়ির ক্ষেত্রেও তোমরা ইউজ করো সাদা আর নীল পাড় দেওয়া শাড়ি, এবং অবশ্যই তার সাথে ফুল হাতা ব্লাউজ, কোনোদিন কিন্তু হাত চলবে না। ঠিক আছে, অন্তত এতটা পর্যন্ত যেন ব্লাউজ থাকে। বোঝা গেছে কি বলতে গেলাম? তাহলে কি থাকছে, তুমি চুড়িদার ইউজ করতে পারো, নতুবা শাড়ি যদি বলো সাদা তার সাথে নীল পাড় দেওয়া শাড়ি পরতে পারো। এবার চলে আসে মেয়েদের এবং ছেলেদের দুজনেকে বলবো, তোমরা কিন্তু ইন্টারভিউ বোর্ড ঢোকার আগে কোনো বডি স্প্রে, কোনো সেন্ট ইউজ করা যাবে না, মেনলি মেয়েরা এখানে ইউজ করে। কোনো বডি স্প্রে সেন্ট সোনো ইউজ করা যাচ্ছে না। সর্বোপরি মেয়েদের ক্ষেত্রে মুখে মেকআপ অনেকে ভাবছো যে করবো, এমনকি তুমি লিপস্টিক পর্যন্ত লাগাতে পারবে না, লাগানো যাবে না। বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে কোনো লিপস্টিক থাকছে না, মুখে মেকআপ থাকছে না, চোখে কাজল থাকছে না, তুমি যেমন তেমন। ওকে, ক্লিয়ার হয়ে গেল? হাতে কিছু থাকছে না, নাকের কানের থাকবে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে চুল কেমন থাকবে, চুল তুমি পেছন দিয়ে খোলা রাখবে না, খোপা করে দিতে পারো। ক্লিয়ার হয়ে গেল? ক্লিপ দিতে পারো, নর্মাল ক্লিপ। এটা গেল ড্রেস আপ ব্যাপারে, আশা করি বুঝতে পারছো। এবার ইন্টারভিউ বোর্ডে তুমি বাহ্যিক আর জুতোর ক্ষেত্রে বলবো কি না, ছেলেদের অফিসিয়াল শু পাওয়া যায়, অফিসিয়াল শু তোমরা ইউজ করবে।
অফিসিয়াল শু বললে বা যাদের আছে তারা জানে, অফিসিয়াল শু তোমরা কিনলে কিনে নেবে, কোনোদিন কিন্তু বুট চলবে না, বা তোমরা যে পরে ছুটছো ট্রাভেল শু সেগুলো চলবে না। আর মেয়েদের ক্ষেত্রে কোনো হিল তোলা চলবে না, হিল তোলা জুতো পরবে ভাবে চলবে না। মেয়েদের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা একই জিনিস অফিসিয়াল যে পাম্প শু হয় সেগুলো তোমরা পরে যেতে পারো, এবং সেটাই বেস্ট। কোনো হাওয়াই চপ্পল, চটি, নর্মাল জুতো এগুলো কিন্তু অ্যাভয়েড করবে, ঠিক আছে। এবার চলে আসবো তোমাদেরকে আমি বলবো, আমি আমার ড্রেস আপটা দেখো, ড্রেস আপটা একবার দেখে নিতে বলবো যদি ড্রেস আপটা দেখানো সম্ভব হয়। যে আমি আমার বেল্টটা কি দেখা যাচ্ছে, বেল্ট দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই ধরনের হবে, কিন্তু এখানে কোনো দেখো সিম্পল একদম লকেট ঢোকা আছে, কোনো গোল বা কিছু কিন্তু কিছু নেই। তাহলে বেল্ট কালার দেখে নাও, এরকম ব্ল্যাক কালার হচ্ছে, এবং বেল্ট দেখো কোনো আমার লকেট নেই, সিম্পল পাতি জিনিস, ক্লিয়ার। এই ধরনের কিন্তু বেল্ট হবে। এবার অনেকে ভাবছে যে পকেটে কি একটা পেন ঢুকিয়ে দিয়ে যাও, ভালো হবে, অনেকে কোয়েশ্চেন করছে। তুমি পকেটে পেন নিতে পারো, না নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ ফুল টুল ঢুকিয়ে নিয়ে যেও না ভাই। আর একটা কথা বলি, অনেকে টাই নিয়ে একটা সমস্যা। আমি বলবো টাইটা তুমি যদি ক্যারি করতে পারো তাহলে পড়তে পারো, না হলে পড়বে না। কারণ টাইটা ব্যবহার করে প্রাইভেট সেক্টরে, তুমি যদি কোনো কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাও, সেক্ষেত্রে কিন্তু টাই চলে। এই ধরনের ইন্টারভিউ তুমি টাই অ্যাভয়েড করাটাই ভালো। এবার কেউ যদি ট্রাই করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলবো যে টাই যারা করো অভ্যাস থাকলে তবে করবে, না হলে কিন্তু করবে না। ক্লিয়ার হয়ে গেল ড্রেস আপ নিয়ে? তাহলে চুল, দাড়ি, হাতের নখ, পায়ের নখ তোমার এই ধরনের ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি ইন্টারভিউ বোর্ডে গেলে, ইন্টারভিউ করে যাওয়ার পর ভাই সাহেব তোমাদের সবার একটা নার্ভাস ফিল হবেই হবে। এমন নয় যে তুমি ভয় পাবে না, মানে একটা ছাগলকে বলি দেওয়ার আগেও সে ভয় পাবে, সেরকম তোমাদের নার্ভাস ফিল হবে। এমন নয় যে আমি বলবো যে না তুমি ভয় পাবে না, একটা হবেই ভাই, এটা কমন, মানুষ হিউম্যান বিং আমরা, আমাদের একটা ভয় নার্ভাস সিস্টেম কাজ করবে। তো সেই জায়গাটা তোমরা কীভাবে, মানে একজন ঢুকে গেছে তারপর হয়তো তুমি ঢুকবে ইন্টারভিউ বোর্ডে, তো তোমার সেই মুহূর্তের পরিস্থিতি কী হবে সেটা সবাই জানে যে একটা নার্ভাস ফিল করবে, সেই মুহূর্তে নিজেকে স্ট্রং রাখতে হবে। ইন্টারভিউ বোর্ডে ঢুকবে কীভাবে, বা তোমাকে কোয়েশ্চেন কীভাবে করবে, ইন্টারভিউ ঢোকার সময় তুমি কি পারমিশন দেবে। যে ইংরাজিতে যদি বলো যে মে আই কাম ইন স্যার, আই এম কামিং, বা বাংলাতে যদি বলো যে স্যার আমি কি আসতে পারি, ভাষাকে ইউজ করো। কি আমি বলছি দেখো ভালো করে, 4-5টা বলছি, কোনটা কমফোর্টেবল তুমি বলো, কোনটা শুনতে ভালো লাগে। স্যার আমি কি আসতে পারি, আসবো স্যার, স্যার আমি কি আসতে পারি। মানে এই যে ভয়েস কোয়ালিটি কেমন হবে, তুমি একটা ইন্টারভিউতে ভয়েস করছো, সেখানে নিশ্চয়ই তুমি স্যার আসতে পারি এই ধরনের ভয়েস হবে না, পোলাইট থাকবে ভয়েস। তাহলে এই ভয়েস কোয়ালিটি কেমন হবে, তোমার ভয়েস কোয়ালিটি কিন্তু খুব নির্ভর করবে বলে, তোমার ভয়েস কোয়ালিটি কোন জায়গায় কেমন, তুমি টোন জোরে বলবে না আস্তে বলবে, পোলাইট হবে না রাগ দেখাবে, তাহলে ভয়েস কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবার ধর তুমি ইন্টারভিউতে ঢোকার সাথে সাথে তুমি যাবে কেমন হবে, ধরো একটা গেট আছে, গেট থেকে তোমাকে কিছুটা হেঁটে যেতে হবে, সেখানে তুমি কিভাবে যাবে, তুমি মাথা নিচু করে যাবে, না একটা রেড রাইড করতে করতে যাবে, না নর্মাল যাবে। তাহলে এই যাওয়ার জায়গাটা তুমি একটা প্যাসেজ পাচ্ছ যে তোমাকে 10 হাত 15 হাত 20 হাত গিয়ে ওখানে ইন্টারভিউটা হবে, গেট থেকে অতটা ডিস্টেন্স। তাহলে ওই যে হাঁটবে, হাঁটাটার মধ্যেও কিন্তু তোমাকে অবজার্ভ হবে। তুমি যখন থেকে গেটে ঢুকছো ভাই, তখন থেকে তোমার ইন্টারভিউ শুরু। এমন যে তুমি বসে 5টা কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেনের উত্তর দিলে ইন্টারভিউ শুরু হলো না। তুমি যেমন যেই মুহূর্তে গেটে ঢুকছো বা যেখান থেকে তুমি স্টার্টিং করছো, মানে গেট খুলছো, গেট কেমন ভাবে খুলতে হবে এটাও গুরুত্বপূর্ণ বিষয়। কোনোদিন এইটু গেট খুলে আমি মুখটা বাড়িয়ে বলবো না যে স্যার আসবো স্যার, আমার শুধু মুখটা দেখতে হচ্ছে এমন নয়। গেট কতটা খুলবো খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে গেট ওপেন করবো কতটা খুলে ঢুকে আমরা পারমিশন নেবো যে আসবো কি স্যার, ইম্পর্টেন্ট জায়গা। তুমি কেমন ভাবে হাঁটবে, হাঁটা স্টাইল খুব ইম্পর্টেন্ট জায়গা, ওখান থেকে তোমার ইন্টারভিউ শুরু হয়ে গেছে, ক্লিয়ার। এবার তুমি কোন দিক দিয়ে বসবে, তুমি কেন বসবে, তোমাকে বসতে বলার আগে তুমি বসে পড়লে কিনা, বা তুমি ঢুকে কি বলবে,
যারা বোর্ডে থাকবে, বোর্ডে মিনিমাম তোমরা ধরতে পারো 3 থেকে 4 জন বা 5 জন থাকবে। সরকারি বোর্ডের মেম্বার মানে একটা তোমাদের ধরো 3-4টে বোর্ড হবে ইন্টারভিউ, মানে একই জায়গায় ধরো তোমাদের যেখানে ইন্টারভিউ হবে সেখানে 3টে রুম আছে, 3টে রুমে ইন্টারভিউ চলবে, বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3। তোমার হয়তো বোর্ড 1-এ পড়ছে, কারো বোর্ড 2-তে পড়তে পারে। একটা বোর্ডের এক একজন হেড থাকবে, ধরো 4 জন বা 5 জন মেম্বার আছে। আমি যদি তোমাদেরকে ড্র করে দেখাই করে ভালো করে বোঝো, ধরো এটা ইন্টারভিউ, এখানে তুমি বসে আছো, এখানে কিন্তু মেম্বাররা রয়েছে, ধরো 3 জন এখানে আর এখানে একজন আছে। তো তুমি প্রথম কথা এই বোর্ডটার মধ্যে 1 নম্বর যে মিডিলে থাকে জানবে সে ওই বোর্ডের হেড, একটা বোর্ডের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে ধরে। এবং এছাড়াও তোমাকে যে প্রথম স্টার্টিং করবে, কথা বলা শুরু করবে, জানবে যে ওই বোর্ডটার হেড হচ্ছে উনি, ওনার হাতে সবকিছু, উনি এদেরকে পরিচালনা করছেন। বোঝা গেছে? তাহলে 3 জন থাক 4 জন থাক, বোর্ডের হেড আমাকে প্রথম বুঝে দিতে যে এই বোর্ডটার হেড কে, হেড স্যার কে, হেড কে। হেড তুমি মনে রাখবে, তুমি মিডিলে বসতে পারে হেড, অনেক সময় মিডিলে নাও বসতে পারে, কিন্তু এটুকু জেনে রাখো ফার্স্ট তোমার সাথে কমিউনিকেশন স্কিল বা তোমার সাথে যে কথা শুরু করবে সে হবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই বোর্ডের হেড হবে উনি। ক্লিয়ার? এবার তোমাকে প্রথমে কিন্তু কঠিন কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করবে না, কারণ অন্যদেরকেও ট্রেনিং দেওয়া থাকবে যে কেমন ভাবে ইন্টারভিউ নিতে হবে। এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমাকে কি করবে বলো না, আস্তে আস্তে পরিবেশের সাথে অ্যাডজাস্ট, ওরাও জানে ছেলেটা নার্ভাস। প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবে না যে বাবরের বাবার নাম বলুন, খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন একদম নেই, আপনাকে দেবো না, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে না। একদম বেসিক কোয়েশ্চেন, প্রথম স্টার্টিং, আপনার নাম কি। এবার আপনার নাম কি যখন জিজ্ঞাসা করবে, এটা সবাইকে করবে, এখানে তুমি কি বলবে? এখানে তোমার নম্বর আছে, কেউ বলতো, দেখো আমি 3টে উত্তর বলছি, 3টে উত্তরে কিন্তু 3 রকম নম্বর দেবে। আমাকে জিজ্ঞাসা করো আপনার নাম কি। আমার উদাহরণ দিয়ে যদি বলি, ইংরেজিতে যদি তুমি বলো তাহলে কি বলবে যে মাই নেম ইজ প্রভাস ঘোষ। ধরো আমার কুমার ছিল, তাহলে আমি কুমারটা বললাম না, এটা কিন্তু মিস্টেক, তাহলে আমার পুরো নাম বলতে হবে। বা মাই নেম ইজ প্রভাস, এতটা বলতে হবে না, টাইটেল বলতে হবে। বা কুমার রঞ্জন যদি মাঝে কিছু থাকে, পুরোটা নাম মাই নেম ইজ। আচ্ছা আরেকটা বলছি, দেখো মাই সেলফ প্রভাস ঘোষ, কোনটা শুনতে ভালো লাগছে? মাই নেম ইজ প্রভাস ঘোষ, মাই সেলফ প্রভাস ঘোষ, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ইংরেজিতে যারা দেবে। এবার বাংলায় আমি যদি চলে আসি, বাংলায় কি ল্যাঙ্গুয়েজ, মানে তুমি প্রতিটা শব্দ চয়ন, সমার্থক শব্দ হয় না বাংলা, যে নদী, নদীকে নীর বলা হয়, জল বলা হয়, বা সূর্য রবি বলা হয়, ভানু দিবাকর, সমার্থক শব্দ কোনটা চুজ করলে বেটার? শব্দ চয়ন খুব ইম্পর্টেন্ট। তোমার নাম কি বাংলাতে বলো, তুমি কি বলবে? একটা বলতে আমি প্রভাস ঘোষ, একজন উত্তর দিল, একজন উত্তর দিচ্ছি আমার নাম হলো প্রভাস ঘোষ, একজন উত্তর দিল স্যার আমার নাম হলো প্রভাস ঘোষ। তাহলে আমি প্রভাস ঘোষ, আমার নাম হলো প্রভাস ঘোষ, স্যার আমার নাম হলো প্রভাস ঘোষ। দেখো আমি প্রভাস ঘোষ, আমার নাম হলো প্রভাস ঘোষ, স্যার আমার নাম হলো প্রভাস ঘোষ, 3টে পার্থক্য, 3টে। লাস্ট ব্যক্তি কি বলছে? স্যার আমার নাম হলো প্রভাস ঘোষ। প্রথম ব্যক্তি বলেছিল আমি প্রভাস ঘোষ, দ্বিতীয় ব্যক্তি কি আমার নাম প্রভাস ঘোষ, 3টে কিন্তু 3 নম্বর। তাহলে তুমি কি বলবে? অনেক ব্যাপার আছে ভাই সাহেব, তো এইসব নিয়ে আমরা তো আলোচনা করবো প্রতিটা উত্তর। এবং সিচুয়েশন বেস কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে যে আমরা ধরুন কোনো একটা সিচুয়েশন ঘটেছে, সেখানে আমি তো কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেবল, তো ধরুন আপনি চাকরি পেয়েছেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার যে ওপরে রয়েছে, তিনি আপনাকে ঘুষ দিতে বললেন যে আপনি এই টাকাটা নিয়ে নেন, দিয়ে কেসটা মিটিয়ে নিন। তাহলে আপনি কি ঘুষটা নেবেন? এই কোয়েশ্চেনটা যদি করে, তাহলে আপনি কি উত্তর দেবেন?
খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি যদি বলেন যে হ্যাঁ স্যার আমি ঘুষটা নেবো, তাহলে কেন? আপনাকে বলবেন তাহলে আপনি ঘুষ নিয়ে কাজ করবেন, তাহলে পুলিশ যে ঘুষ নেয় এটা আপনি সত্য প্রমাণিত করছেন। আর আপনি যদি বলেন যে আপনি ঘুষ নেবেন না, আপনি বললেন যে না স্যার আমি ঘুষ নেবো না, তাহলে আপনাকে কি বলবো যে আপনার অফিসারের কথা আপনি শুনছেন না, তাহলে আপনি আপনার অফিসারের কথা শুনছেন না। তাহলে এই যে সিচুয়েশন বেসড, এই কোয়েশ্চেনটার উত্তর কি হতে পারে সবচেয়ে বেটার উত্তর? না, এই কোয়েশ্চেনটার বেটার উত্তর এটা তোমরা বলতে পারো যে স্যার আমি ওই মুহূর্তে যদি স্যার আমাকে ঘুষ নিতে বলে আমি তো নেবো না। যদি স্যার আমাকে জোর জবরদস্তি করে যে নিতে হবে, স্যারকে দুবার বলবো যে স্যার এই জিনিসটা ঠিক নয়, ঘুষ দেওয়া, স্যারকে বোঝানোর চেষ্টা করবো। স্যার যদি বলে যে না নিতেই হবে, দিস ইজ মাই অর্ডার, স্যার যদি আমাকে অর্ডার দেন, তাহলে অবশ্যই কোনো বেআইনি কাজ করার ক্ষেত্রে যদি স্যার অর্ডার দেন, তাহলে আমি স্যারের কাছ থেকে একটা লিখিত নিয়ে নেবো যে স্যার আপনি আমাকে অর্ডার দিচ্ছেন, আপনি একটা লিখিত দিন যে আমি আপনাকে ঘুষ নিতে বলছি। বোঝা গেল? স্যার যদি লিখিত না দেন তাহলে আপনি নিচ্ছেন না। বা তুমি এটা বলতে পারো যে স্যার আমি সেই মুহূর্তে নেবো না, স্যার যদি লিখিত অর্ডার না দেন তাহলে আমি বিষয়টি কি করবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানাতে পারি। বোঝা গেছে? এই ধরনের আরো কোয়েশ্চেন আছে। ড্রেস আপ নিয়ে কোয়েশ্চেন, পুলিশের ড্রেস রং খাকি কেন হয়? কলকাতা পুলিশের ড্রেস সাদা, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস আপ কেন খাকি রঙের হয়, কেন পার্থক্য? তো বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদেরকে এটুকুই বলবো যে তোমার যার যার নাম, একটা নামের অর্থ কি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। নামের অর্থগুলো দেখতে হবে, আপনি কোথা থেকে আসছেন, আপনার সম্পর্কে কিছু বলুন, এবং কারেন্ট টপিক আমরা সব কিছু আলোচনা করব ধীরে ধীরে। তো তোমাদেরকে এটুকুই বলার, যারা আমাদের একদম এই যে কিভাবে হাঁটতে হবে বললাম, কিভাবে ঢুকতে হবে, কেমন ভাবে তোমাকে বসতে হবে, বসার আগে তুমি কি বলবে যে তোমাকে বসতে না বলবে, বা তুমি কেমন ভাবে সম্বোধন করবে ঢুকে, যে গুড মর্নিং স্যার, নমস্কার স্যার, বা নমস্কারটা বলবে কেমন ভাবে, এই যে বিষয়গুলো প্র্যাকটিক্যালি, এটা ভাই প্র্যাকটিক্যাল জিনিস, এটা থিওরি বেস ক্লাস নয়, এটা তোমাকে কিন্তু দেখে নিতে হবে। এটা দেখতে গেলে তোমরা যদি কন্টিনিউ করো, যদি আমাদের সাথে আসতে বা যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যে প্র্যাকটিক্যালি কেমন হয় সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং ডেমো সেশন তুমি ডেমো দেবে, তুমি তোমার ইন্টারভিউ আমরা নেবো, এইভাবে তোমাকে আমরা তৈরি করব। তো তোমাদের সবার জন্য বেস্ট উইশেস, অল দ্য বেস্ট। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, এটাই লাস্ট ভিডিও নয়, আমি তোমাদের সাথে আছি, ছিলাম এবং থাকবো। অবশ্যই তোমাদের বেস্ট উইশেস কামনা রইল, তোমরা এগিয়ে যাও, তোমাদের স্বপ্নকে সার্থক করো। আর আপকামিং সমস্ত স্টুডেন্টদের যে বলবো, যারা পুলিশের জন্য হাঁটছো, ভ্যাকেন্সি 10,000 আবার বেড়ে গেছে নতুন ভাবে, এখনো যারা ভাবছো যে কি করব, পড়াশোনা শুরু করছো না, ভ্যাকেন্সি বেরো, ভাই এই জমানা আর নেই, পেতে গেলে তোমাকে নতুন ভাবে শুরু করতেই হবে। তো তোমাদের সবাইকে বলবো থ্যাংক ইউ, ধন্যবাদ, বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে, বা নেক্সট অফলাইন ক্লাস যারা ইচ্ছুক করতে, তাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।